একটা জীবনকে শেষ করে দেওয়ার পর তার পরিচয় মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু আতপোড়া লাশ নিজেই নিজের পরিচয় করায়। দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল সতর্ক। ভিকটিম হলো ইমরান, রাবিয়া আহমেদ ইমরানের তৃতীয় বিবি। তবে রাবিয়ার ফোন এখনো সুইচ অফ। আর এই দুই মেয়া বিবি পরিবারের থেকে আলাদা থাকতো, আর এরা কোথায় থাকতো কেউ কিচ্ছু জানতো না। ইমরানের ভাই সাজিদ রাবিয়ার মা বাবার ঠিকানা দিয়েছে স্যার। চলো দেখা করে আসি নায়ক, আর আশা করি ওখানে গিয়ে কোনো মিসিং কমপ্লেন পাবো না রাবিয়া আহমেদের। শুনুন, এই নূর মোহাম্মদ আর ফারজানার ঘটে এটাই? হ্যাঁ। ওদের একটা মেয়ে আছে রাবিয়া, ও তো এখানেই থাকে না? আগে হ্যাঁ, অনেক বছর ধরে আছে। তালা লাগানো কেন? কোথায় গেছে এরা? ওনারা কোনো আত্মীয়ের নিকাতে গিয়েছেন। কোথায়? চাপলুন, অনেকটাই দূর। কবে গেছে? গত জুনে চলে গিয়েছিলেন, এক সপ্তাহ ধরতে পারেন। রাবিয়া ওদের সঙ্গে গিয়েছিল? ওকে তো আমি দেখিনি। আচ্ছা, এই রাবিয়া আর ওর শহরে ইমরান, এরা কোথায় থাকে আপনি কিছু জানেন? বলতে পারছি না স্যার। যার কথা বলছেন ওই রাবিয়া প্রায়ই ওর ছেলেকে নিয়ে এখানে আসে। ছেলে? কার ছেলে? রাবিয়ার ছেলে, পারভেজ হচ্ছে ওর নাম। এদের কোনো ফোন নাম্বার আছে আপনার কাছে? তা তো নেই। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ। আহমেদ খানদানের তৃতীয় প্রজন্ম আছে? পারভেজ, ইমরান আর রাবিয়ার ছেলে। কিন্তু এই ব্যাপারটা তো কেউ কখনো তোলেনি স্যার, আর আমরাও কখনো জিজ্ঞেস করিনি। সেজন্যই ওরা এ ব্যাপারে চুপ ছিল। নীরবতার ছলই মাঝে মাঝে সত্যকে গোপন করে। যদি রাবিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে কি উত্তর দেব? এই রাবিয়া আর ওর ছেলে পারভেজ নূর মোহাম্মদ আর ফারজানার সঙ্গে নিকাতে গিয়েছিল? পাক্কা কিছু বলা যাচ্ছে না স্যার, ওদের প্রতিবেশীরাও কিচ্ছু বলতে পারেনি। একটা কাজ করো, রাবিয়া আর ওর বাবা মার বাড়ির বাইরে আমাদের কিছু লোককে নজর রাখতে বলো। যখনই ওরা ফিরে আসবে আমাদের যেন ইনফর্ম করে। সাহেব, পারভেজ ইমরান ভাইয়ের ছেলে নয়, রাবিয়ার প্রথম শহরের ছেলেও। কে রাবিয়ার প্রথম শহর? জানে না সাহেব। স্যার, আমরা ওকে একেবারেই চিনি না। কখনো দেখোনি? নাম কি? হায়দার আলী বা এরকম কিছু নাম হবে। বড়ই নিজের খেয়ালে থাকো তোমরা। বড় ভাই কোথায় থাকে জানো না, তার বিবির ব্যাপারে তাও জানো না। ব্যাপারটা কি? স্যার, ব্যাপারটা হলো যে আমাদের ইমরান ভাই আছেন না, উনি নিজের প্রথম নিকার পর থেকেই বাড়ি থেকে আলাদা হয়ে যান। তারপর উনি বললেন যে উনি তৃতীয় নিকা করছেন রাবিয়ার সঙ্গে। স্যার, ব্যাস এইটুকুই জানি। তার মানে তোমাদের মধ্যে সব ঠিক ছিল না, সব আলাদা আলাদা থাকতে? এরকম কোনো ব্যাপার ছিল না সাহেব, আমাদের দেখা সাক্ষাৎ হতো। কোথায়? ইমরানের বাড়িতে? না সাহেব, আমরা বললাম না যে ও কোথায় থাকতো, কোন এলাকায় থাকতো আমরা ঠিক জানি না। কখনো ভাইজান চলে আসতেন, অথবা কোথাও বাইরে দেখা হয়ে যেত আমাদের। আর কিছু নেওয়ার হলে তো সে দেয়া নেওয়া হয়ে যেত আমাদের। যেমন আমার বাইক নিয়ে গেছিল, আর আমিও। তুমি ওর বাড়ি চেনো না? জানি না স্যার। ও কোন পাড়াতে থাকতো সেটা তো জানবে। না সাহেব। মামলা বড় পেঁচালো নায়ক। না আমরা ভিকটিমের বিবি রাবিয়ার ব্যাপারে কিছু জানি, আর না পারভেজের ব্যাপারে, আর না রাবিয়ার মা বাবার ব্যাপারে। রাবিয়ার মা বাবার বাড়ির সামনে লোক লাগিয়ে দিয়েছে ভিজিলেন্সের জন্য। ইমরানের বিবি ফৌজিয়া আর মুমতাজকে ডাকো, ওদের সঙ্গে কথা বলবো। कलमे पा कलमे साद असदल्ला इल्ला इल्लाल्लाह कलमे पा कलमे साद असदल्ला इल्ला इल्लाल्लाह कलमे पा कलमे साद असदल्ला इल्ला इल्लाल्लाह। ইমরানের অন্তিম যাত্রায় যারা শোক জ্ঞাপন করেছিল তাদের মধ্যে তার বর্তমান স্ত্রী রাবিয়া ছিল না। তার ফোন তখনও সুইচ অফ ছিল। আর পুলিশ যেমন সন্দেহ করছিল তেমনি খুব শীঘ্রই নিস্তব্ধতা ভেঙে যায়। এই পরিবারের কিছু রহস্য মুখ খুলতে শুরু করে দেয়। আমি ফহিমনগরে থাকি সাহেব, আমার বাচ্চাদের সাথে। যে বাড়িতে আপনি থাকেন সেটা ইমরান দিয়েছিল? না সাহেব, ভাড়ায় থাকি। তালাকের পরে আমি ওখানেই থাকি, আমার ছেলে রিজওয়ান আর রেহমাতের সাথে। ইমরানের উপর এত রেগে আছেন কেন? এখন আর নেই, কিন্তু যখন আমরা আলাদা হলাম তখন নিশ্চয় ছিল।
কার না হবে সাহেব? ইমরানের ওপর রাগ ছিল, কপালের ওপর ছিল, আর ওর ওপর ছিল যে আমার জায়গাটা নিয়েছে, কিন্তু ওরও সেই অবস্থা হলো যা আমার হয়েছিল। মমতাজের জন্য? হ্যাঁ, ওর জন্য আমাকে ছাড়লো আর রাবিয়ার জন্য ওকে ছাড়লো। মানুষ কতদিন কাঁদবে স্যার, কতদিন কাঁদবে? ইমরানের স্বভাবই এরকম। কাল হয়তো রাবিয়াকেও ছেড়ে দিত অন্য কারোর জন্য, নতুন কাউকে পেয়ে গেলে। আলাদা হয়ে যাওয়ার পরও ইমরান আপনার কাছে আসতো? সে তো ফৌজিয়ার কাছে যেত, যখন আমার সাথে থাকতো তখনও। কি মনে হয় আপনার, কে মারতে পারে ইমরানকে? আমি মারিনি স্যার, একটা ছোট বাচ্চা আছে আমার, ওর জন্য বাঁচতে হবে আমাকে। আমি কাজ করি, টাকা জমাই ওর জন্য। একটা সময় ছিল যখন ইমরান আমার সাথে ছিল, তারপর চলে গেল। ওকে মেরে আমার কি লাভ হতো বলুন? নিজের জীবনই ঠিকঠাক চলে না, অন্যের জীবন টানাটানি করে কি লাভ? সব থেকে ছোট ফয়জল পুরনো জিনিসপত্র কেনা বেচা করে, আর মাঝের ভাইটা হলো সাজিদ, ও জুস বিক্রি করে। বাবাটা রিটায়ার হয়ে গেছে, এখন আর কিছু করে না, অনেক বছর হয়ে গেছে। ওই যে ইমরান আছে না, ও একজন স্টেট এজেন্ট। সেসব তো জানি আমরা, তুই আমাদের পর্দার পেছনে আর মাটির নিচের খবর দে। আর লেটেস্ট নিউজ হলো রাবিয়া বিবি গায়েব, আর ওর মা বাবার বাড়িতেও তালা লাগানো। আর এই যে হায়দার আলী আছে না, রাবিয়ার প্রথম সোহার, ওর ব্যাপারে কোনো খবর পেলি? ও রাবিয়ার প্রথম হাজবেন্ড নয়। মানে? মানে হায়দার আলী হলো রাবিয়ার দ্বিতীয় হাজবেন্ড, আর ইমরান তৃতীয়। আর ইমরানের এই যে দুটো ভাই আছে না, ফজল আর সাজিদ, এরা দুজন আপনাকে পুরো সত্যিটা বলছে না স্যার। তুই বল। আর এই যে রাবিয়া মেয়েটা আছে না স্যার, এর আর একটা শোহর আছে। তাহলে নাম্বার 1 কে ছিল? ইমরানের সব থেকে ছোট ভাই ফয়জল আহমেদ। স্যার আপনারা কি হচ্ছে স্যার, কিছু জানতে পারলেন? হ্যাঁ, খুনির খোঁজ পেয়েছি। কি বলছেন স্যার? ওরা কারা? তোর দাদার যে 3 নম্বর বিবি আছে না, তার প্রথম সোহার, সেই মেরেছে তোর দাদাকে। তার শনাক্ত করতে হবে, তাকে চিনে আমাদের বলতে হবে। থানায় যাবি তো? হ্যাঁ, ফজল আহমেদ। তুই কি ভেবেছিলি তুই মুখে কুলু পেটে থাকবি তো তোর পরিবারের ব্যাপারে কেউ জানতে পারবে না? কি ধারণা ছিল তোর? আরে কিসের ভুল ধারণা স্যার, আমার মাথাটা একদম লজ্জায় নিচু হয়ে গেছিল যখন ভাইজান বললেন যে উনি মুমতাজ ভাবিকে ছেড়ে রাবিয়াকে নিকা করবেন। আমি রাবিয়াকে নিকা করছি। রাবিয়া? ভাইজান তুমি? ইমরান ভাই, এটা এটা কি ধরনের মজা? হ্যাঁ, কি বলছো ভাইজান তুমি? ও তো আমার সঙ্গেই সংসার করতে পারলো না ঠিক করে, আর তুমি ওর সঙ্গে যাচ্ছ সংসার করতে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? দুটো বিবিকে আগেই ছেড়ে দিয়েছিস, তাও বিনা কারণে। তৃতীয় নিকা করছিস, তা আবার কার সাথে? নিজের ছোট ভাইয়ের আগের বিবির সঙ্গে। আরে তোর মধ্যে কি লজ্জা বলে কোনো জিনিস আছে? আব্বু, আমি রোজ লোকেদের বাড়ি দেখাই, সেগুলোতে কেউ সংসার করতে পারে আবার পারেও না, তাতে বাড়ির তো কোনো দোষ নেই। বাহ ভাইজান বাহ, এখন খোটা দিচ্ছ তুমি আমায়। ফজল, কথাটা সেটা নয়। দেখ, রাবিয়ার সঙ্গে তুই থাকতে পারিসনি, ভুলে যা। আমার মনে হচ্ছে ও এখন অনেকটাই বদলে গেছে। আরে ছাই বদলেছে, ও ছেড়ে গেছিল আমাদের ফাইজালকে। পুরো পাড়ার লোক ছেঁচি করেছিল আমাদের, সব ভুলে গেছো তুমি? আরে বাড়ির জন্য কিছু করো না, ঠিক আছে বুঝলাম, কিন্তু ক্ষতি তো করো না, কিছু তো খেয়াল রাখো তোমার ছোট ভাইয়ের। আরে হাজার হাজার মেয়ে আছে এই দুনিয়াতে ভাইজান। ওর 19 বছর বয়স ছিল আর আমার 26। প্রথম বছরটা ঠিকঠাকই ছিল স্যার, কিন্তু স্যার তারপরে ও নিজের রং দেখাতে শুরু করলো। টাকার বাইরে ও কিছু দেখতেই পেত না। আমার রোজগার নিয়ে বলতে এলে না, তোর দাঁত ভেঙে তোর হাতে দিয়ে দেবো। প্রত্যেকটা টাকা আমার মেহনতের, আর আমি যেটা আমি সেটাই। এরপর যদি তুই আবার নিজের সীমা ছাড়িয়ে পা রাখার চেষ্টা করেছিস না, তাহলে পা কেটে ফেলে দেবো তোর। পা ভাঙবি? দাঁত ভাঙবি? এত সাহস আছে তোর? নিকার সময় কত টাকা নিয়েছিলিস? 15,000। গুনে গুনে নিয়েছিলিস, মনে আছে?
সালা তুই নিজে যা, চিরকাল সেরকমই থেকে যাবি তুই। কিন্তু আমি তোর গোলাম হয়ে থাকতে পারবো না, বুঝলি? আমি দুটো চড় খেয়েছিলাম স্যার। প্রথম চড়টা আমার বিবি আমাকে মেরেছিল, আর দ্বিতীয়টা ওকেই নিকা করে আমার ভাইজান আমাকে মেরেছিল। আর তুই সেই থাপ্পড়ের বদলায় তোর ভাইজানকে টপকে দিবি? না স্যার, আমি এটা কেন করতে যাবো স্যার? সেই সময় প্রচুর রাগ ছিল আমার, যে কোনো লোকেরই হতো। কিন্তু স্যার এখন তো আমার জীবনটা ভালোই চলছিল, তাহলে আমি এসব কেন করতে যাব? তাহলে তুই তোর আর রাবিয়া নিকার ব্যাপারে আমাদের আগে কেন বলিসনি? কি বলতাম স্যার, সম্মানটা তো আমারই যেত না, সেজন্য আমি আর সাজিদ ভাই চুপ ছিলাম। একে তো ওই রাবিয়া আমাকে ছেড়ে চলে গেল, আর তার উপর আমার নিজেরই বড় ভাই তাকে নিকা করলো। মানে ও জানতো যে পরিবারের মধ্যে গন্ডগোল হবেই, সেই জন্যই ওর সঙ্গে থাকতে অন্য জায়গায় চলে গেল। আমি ওর সঙ্গেই থাকবো, ওকে এখানে আনবো না। দেখ বাবা ইমরান, তুই শান্ত মাথায় আর একবার ভেবে দেখ, এই নিকাটা কি তোকে করতেই হবে? হ্যাঁ আপু, করতেই হবে। কেন? কারণ আমি রাবিয়াকে ভালোবেসে ফেলেছি, কিছু না বুঝে শুনেই ভালোবেসে ফেলেছি। আর তুমি ওদের ভালোবাসায় এত জ্বলে উঠেছিলে যে ইমরানকেই জ্বালিয়ে দিলে। রাবিয়ার লাশকে কোথায় ফেলে এসেছো? স্যার আপনার যা বলার বলুন, আপনার যা খুশি আমাকে দিয়ে বুলিয়ে ফেলুন, কিন্তু সত্যিটা এই যে আমি কাউকে কখনো খুন করিনি। রাগ ছিল আমার, অনেক রাগ ছিল, কিন্তু ওই রাবিয়ার জন্য আমি আমার ভাইজানকে মারবো না স্যার। নায়েক, এর উপর কড়া নজর রাখো। চোখে চোখ মিলিয়ে কথা বলে, স্বীকার করছে না তার মানে এই নয় যে ও দোষী নয়। আর হ্যাঁ, আমার ইমরান, ওর আব্বু খালিদ, আর দুই ভাই সাজিদ আর ফাজল, আর ওর নিখোঁজ বিবি রাবিয়া, আর আগের পক্ষে দুই বিবি ফৌজি আর মমতাজ, সবার ফোন রেকর্ডস চাই। কারোর উপর সন্দেহ আপনার স্যার? কোনো একজনের উপর নয়, বরং আমার সবার উপর সন্দেহ আছে। কেননা পুরো পরিবারই এড়িয়ে যাচ্ছিল। ছোট ভাই এই জন্য এড়িয়ে যাচ্ছিল যে ওর বড় ভাই ওর বিবির সঙ্গে নিকা করেছে, আর ওর আব্বু এই জন্য এড়িয়ে যাচ্ছিল যে ওর বড় ভাই ছোট ভাইয়ের বিবির সঙ্গে নিকা করেছে। আর এই আঘাত খাওয়া বিবিদের সবার কাছে খুন করার আলাদা আলাদা কারণ আছে। এই জন্য যে কেউ হতে পারে, এমনকি হতে পারে যে পুরো পরিবার এই চক্রান্তের সঙ্গে যুক্ত আছে, কিন্তু কেউ মানছে না। হতে পারে যে খুনি এদের মধ্যেই কেউ একজন। স্যার, হায়দার আলীকে সঙ্গে নিয়ে এসেছি। হ্যাঁ স্যার, পারভেজ আমার ছেলে আর রাবেয়া আমার একসময় বিবি ছিল। আমি ওকে স্যার সত্যিকারে ভালোবেসেছিলাম পুরো মন থেকে, কিন্তু তবুও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। কিন্তু ও তোমায় ছেড়ে গিয়েছিল কেন? ওর ইচ্ছেগুলো আকাশচুম্বী ছিল স্যার, আর আমি ছিলাম কপর্দক শূন্য। রাবেয়া কি খারাপ আছে আমাদের জীবনে? রোজ একটা একটা করে টাকা জমিয়ে বাচ্চাটাকে বাঁচা বলো তুমি হায়দার। আরে টাকা তো আসবে, আমি অন্য একটা চাকরি খুঁজি, দেখো টাকা বেড়ে যাবে আরো। কত? 4 থেকে 8,000? একবার যাও বাইরের জগৎটা নিজে চোখে দেখে এসো, দেখো লোকজন কিভাবে থাকে, জীবনটা আসলে কিরকম। লোকেদের ঘরে গেলে বোঝা যায় যে হ্যাঁ এরকম হতে হয় একটা ঘর, আর এখানে আমি মরছি। রাবেয়া, ঘর সেই সব জিনিস দিয়ে তৈরি হয় যেগুলো আমাদের কাছে আছে, ইচ্ছে দিয়ে শুধু স্বপ্নের শীষমহলই তৈরি হয়। কিন্তু আমি বাস্তবের মহলে থেকে স্বপ্ন দেখতে চাই হায়দার। গরিব হয়ে থেকে কি হবে? গরিবের কাছে ভালোবাসাটাও কষ্ট করে আসে। আমার এমন কষ্টও দরকার নেই আর এমন ভালোবাসাও। আমি একটা আলাদা জীবন চাই হায়দার, আমাকে তালাক দিয়ে দাও। আমি ওর হাতে পায়ে ধরেছিলাম, অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু তবুও কিছু শুনলো না স্যার। ছেড়ে চলে গেল আমাকে পারভেজকে নিয়ে। ইমরানকে তুমি চেনো? না স্যার, আমার সাথে ওর কোনোদিনও দেখাও হয়নি। তবে স্যার আমি এইটা শুনেছিলাম যে ইমরান নাকি রাবেয়ার প্রথম সোহার ফজলের বড় ভাই ছিল, আর কিছুদিন আগে শুনলাম ওর মার্ডার হয়ে গেছে। যখন তুমি জানতে পারলে যে রাবিয়া ইমরানকে নিকা করেছে, তখন রেগে গিয়েছিলে নিশ্চয়ই, বিশেষ করে ইমরানের উপর। ইমরানের সাথে আমার কিসের ঝামেলা স্যার? দোষ তো আমার বিবি ছিল, তবু ওর প্রতি আমার ভালোবাসা একদমই কমেনি স্যার। ইমরানের সাথে ওর বিয়ে হয়ে যাওয়ার পরেও আমি ওকে অনেকবার দেখেছিলাম স্যার। যখনই আমি ওকে দেখতাম না স্যার, নিজেকে একা মনে হতো। আমি কি হারিয়েছি নিজের জীবন থেকে।
তারপর মনে হতো যা হয়েছে আমার সাথে ভালো হয়েছে। আমার সেই সামর্থ্যই ছিল না ওই মহিলাকে সুখে রাখার। অত রোজগারই নেই আমার। নিজেকে মাঝে মাঝে খুব ছোট মনে হতো, আয়নায় নিজের মুখ দেখতে পারতাম না স্যার। ভাবতেই পারতাম না যে ও এখন অন্য অন্য কারোর বিবি হয়ে গেছে, কোনো সামর্থ্যবান পুরুষের। সেই জন্য তুমি সেই সমর্থবান পুরুষকে অসমর্থ বানিয়ে দিলে। তাতে কি ও আর আমার কাছে ফিরে আসতো স্যার? তাও এটা জেনে যে আমি ওর নতুন ভালোবাসাকে মেরে ফেলেছি। আপনি ভুলে যাচ্ছেন স্যার, আমার ছেলে পারভেজ ওর কাছে রয়েছে। যখন আমি ইমরানের মার্ডারের ব্যাপারে জানতে পারলাম তখন খুদা কসম সবার প্রথম আমার মাথায় এই কথাটাই এলো যে রাবিয়া আর পারভেজ ঠিক আছে তো? ওরা দুজন ঠিক আছে তো স্যার? রাবিয়া পর্যন্ত এখন আমরা পৌঁছতে পারিনি। আমরা ওর বাড়ির ঠিকানা খুঁজছি। তুমি জানো রাবিয়া আর ইমরান কোথায় থাকতো? না স্যার, আমি কাজ থেকে ফেরার সময় ওকে দেখেছিলাম যদিও, কিন্তু ওকে কখনো ফলো করিনি। স্যার, রাবিয়ার ফোন তো এখনো বন্ধ। ওর মা বাবার কি খবর? এখনো ফেরেনি। রাবিয়ার প্রথম দুই শহর ফজল আর হায়দারকে এই জন্য ছেড়েছিল কারণ ওরা শখ মেটাতে পারছিল না। এই জন্য তৃতীয়বার নিকা করেছিল ইমরানের সঙ্গে। এই ইমরান তো আগে থেকেই দুটো নিকা করে রেখেছিল। বুঝতে পারছি না স্যার, দুদিকেই দুরকম সম্পর্কের এক্সপিরিয়েন্স ছিল, তাছাড়াও এরা কেন তৃতীয়বার সম্পর্ক করতে গেল? ভ্রম নায়ক, ভ্রম। মান অভিমান অপমানের মায়াজালে এরা ফেসে রয়েছে। মিথ্যে ভালোবাসার মিথ্যে সম্পর্কের মায়াজাল। এরা একে অন্যের মধ্যে সেটাই খুঁজছিল যেটা ওরা কোনোদিনও পেত না। আর আমাদের এই সবের মধ্যে থেকে সেই জিনিসটা খুঁজতে হবে যা সম্পর্কের এই বন্ধনগুলো জুড়তে পারে। যে বা যিনি এটা জানেন যে আসলে সেই রাতে কি হয়েছিল আর কেন হয়েছিল। রাবিয়া নায়ক, আমাদের রাবিয়াকে চাই। ইমরান আহমেদের খুনের 5 দিন পরেও তার নিখোঁজ তৃতীয় স্ত্রী রাবিয়ার কোনো খবর ছিল না। তার ফোন তখনও বন্ধ আসছিল, কিন্তু সেই সময় এই কেসের বন্ধ দরজার তালা খুলে যায়। নূর মোহাম্মদ সাহেব, বলুন। অনেক তপস্যার পর দেখা পেলাম আপনার। আমি কিছু বুঝতে পারছি না। এই জন্য তো আপনার কাছে এসেছি যাতে আপনি কিছু আলোকপাত করতে পারেন। হায় আল্লাহ, এটা আপনি কি খবর শোনালেন আমাদের? যদি ইমরানের খুন হয়ে থাকে তাহলে রাবিয়া আর ওর ছেলে কোথায়? নূর সাহেব, এটা আমরা আপনার থেকে জানতে এসেছি যে আপনার ছেলে রাবিয়া আর ওর ছেলে কোথায়। খুনের পর ওর ফোন বন্ধ, আমরা ওকে খুঁজে বেড়াচ্ছি। কোথায় থাকে ও? কিসপার চকে। ওই মুরুন্ডের ওখানে। হ্যাঁ। বাড়ির নাম্বার কত? রাবিয়ার কাছে এই ফোন নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আছে? এ তো সেই নাম্বারটা যেটা আমাদের কাছে অলরেডি আছে। রাবিয়ার সঙ্গে আপনার শেষ কথা কবে হয়েছিল? অনেক দিন হয়ে গেল। ও কখনো কখনো আমাদের নাতি পারভেজকে নিয়ে এখানে আসতো। আমাদের মেয়ের কপালে কখনো সুখ বলে কিছু ছিলই না। রাবিয়া কি ইমরানের সঙ্গে সুখী ছিল না? রাবিয়ার ব্যাপারে তো আমরা জানি না, কিন্তু আমরা খুশি ছিলাম না। ওই ইমরান ফজলের বড় ভাই? হ্যাঁ। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ কি? কিছু উল্টোপাল্টা নিশ্চয়ই করেছিস। তুই নিজে ওই বাড়ি ছেড়েছিস, আর কতটা অপমানিত হতে হয়েছে ওই বাড়ির লোকেদের। আব্বু আম্মি, নিকার পরে আমি আর ইমরান একটা আলাদা বাড়িতে থাকবো। আর তাছাড়াও ইমরান পারভেজকে কবুল করিয়ে নিয়েছে। তোর লোভটা কি ইমরান মেনে নিয়েছে? তোমাদের চোখে আমি সবসময়ের জন্যই খারাপ না? সব সময়? আসলে তোমরা দুজন কখনো আমাকে বোঝার চেষ্টাটাই করো না। কি বুঝবো রাবিয়া?
ইমরানের এমন কি আছে যা ফাজালের মধ্যে ছিল না বা হায়দারের মধ্যে নেই? ভালোবাসা। ভালো লাগে আমার ইমরানকে, ও খুব ভালো। ভালো তো তোর হায়দার আর ফজলকেও লাগতো, আর তুই ওদের দুজনকে ভালোবাসতিস। কিন্তু তোর এই ভালোবাসা তো এয়ার কন্ডিশনের মতো, এটা তুইও ভালো করে জানিস, আর আমরাও। আরে রাবিয়া, ইমরান আগে দুবার নিকা করে ফেলেছে, ওর দুই বিবি তোকে সহ্য করতে পারবে না। আর ভেবে দেখ, খাদিদ ভাই, সাজিদ, ফজল কিভাবে তোর সম্পর্কে। সহ্য তো আমাকে কেউ করতে পারে না, ইমরানও তাই ভাবতো। কিন্তু যখন দ্বিতীয়বার দেখা হলো তখন সবটা পাল্টে গেল। আমরা দুজন পাল্টে গেছিলাম। জীবন আমাদের দুজনকে অনেক কিছু শিখিয়েছে। তুমি দেখো আম্মি, এবার আমি ইমরানের সাথে সত্যি খুব ভালো থাকবো, সত্যি। আমার মেয়েকে আমি কোনোদিন বোঝাতেই পারলাম না। রাবিয়া আর ইমরানের আলাপ হয় কোথায়? রাবিয়া স্টেট এজেন্টের কাছে কাজ করতো, আর ইমরান ওই একই জায়গায় কাজ করতো। কাজের জায়গায় দেখা হতো, আর বলছে প্রেম হয়ে গেছে। আরে প্রেম কি এত সহজ ব্যাপার? আমার মেয়ে রাবিয়া কখনো কারোর সাথে সুখী হতে পারে না। পুলিশ শেষমেশ সেই ঠিকানা খুঁজে পেল যেখানে পীড়িত ইমরান তার তৃতীয় স্ত্রী রাবিয়া এবং রাবিয়ার 5 বছরের ছেলে পারভেজের সঙ্গে থাকত। কি বলবো স্যার, এত ঝগড়া করতো যে এই পাড়ায় সবাই সবকিছু জানতো। এই বাড়িতে তালা কবে থেকে লাগানো? সে তো জানি না সাহেব, যখন পাড়ায় খবর এলো যে ইমরান মরে গেছে, ওর আগে তো এইখানেই ছিল, ওই বাড়িঘরে রং হচ্ছিল না। কোথায় গেছে কিছু জানো? সে তো জানি না সাহেব। মরে স্যার। তালা ভাঙো। ওকে স্যার। এই সেই দেওয়াল যেটাকে পেন্ট করা হয়েছে। স্যার, ঘরদৌড় রং করবার ছেলেটাকে খুঁজে পেয়ে গেছি, এখানেই থাকে। থানায় নিয়ে এসো ওকে। নায়ক, স্যার। পুরো ঘরটা সিল করো। মনে হচ্ছে আমরা ক্রাইম সিল পেয়ে গেছি। দেওয়ালে ভালো করে রং করলেই মানুষের অপরাধের নোংরা দাগ চাপা দেওয়া যায় না। আসল কাজটা শুরুও করতে পারিনি স্যার, শুধু 1 কোট রং করেছিলাম ওই অর্ধেক দেওয়ালটা। কিন্তু স্যার ওই রাবিয়া ভাবি খুব তাড়া দিচ্ছিল। কবেকার কথা? মানে 1 সপ্তাহ তো হবেই, 13ই জুন। না 12ই জুনের কথা পাক্কা। তুমি যখন রাবেয়ার ঘরে কালার করছিলে তখন দেওয়ালে কোনো রক্তের দাগ ছিল? কি হচ্ছে এটা? এরকম আস্তে আস্তে করছিস কেন? তাড়াতাড়ি হাত চালা, আমার ট্রেন আছে, ধরতে পারবো না। আরে আর কত তাড়াহুড়ো করবো ভাবি, একে তো আপনি প্রাইমার মারতে দিলেন না। আরে রংটাও তো ধরার ব্যাপার আছে নাকি? মুখ নয়, হাতটা চালা, বুঝলি? তাড়াতাড়ি কর। সত্যি বলতে স্যার আমি অতটাও খেয়াল করিনি। একে তো রাবিয়া ভাবি হুটোপাটা করছিল, আর আমাকে আমার কাজ শেষ করে বেরোতে হতো, উনিও বেরোতেন। ও কোথায় যাচ্ছিল কিছু জানতে? স্যার এটা তো জানি না। রাবিয়া একা থাকতো? হ্যাঁ স্যার। স্যার, রাবিয়ার ফোন সার্ভিলেন্সে আছে, কিন্তু এখনো বন্ধ। ওর আর কোনো আত্মীয় আছে? ফারজানা নূরের সঙ্গে কথা হলো স্যার, বলছিল এমন কেউ নেই, আর এত ঘনিষ্ঠ তো কেউই নেই। নায়ক ও একলা ছিল না, ওর সঙ্গে আরো 2 লোক ছিল। ওই 2 লোকই লাশটাকে গায়েব করতে নিয়ে গিয়েছিল, তারপর পুড়িয়ে দিয়েছিল। ওদের দুজনের মাথায় সাদা টুপি ছিল, বোঝা গেল মুসলমান। পুরো পসিবিলিটি আছে যে এই খুনটা রাবিয়াই করিয়েছিল। কিন্তু প্রশ্ন একটাই, যে ওই লোক 2 কে ছিল? রাবিয়া খুব চালাক মহিলা স্যার, লোক ভাড়া করে কাজ করানোর বাঁ হাতের খেল স্যার। ও হয়তো লোক ভাড়া করেছিল। না নায়ক, আমার মনে হয় রাবেয়ার সঙ্গে ওদের পুরনো সম্পর্ক ছিল। কেননা ইমরান ওর প্রথম শহরের বড় ভাই ছিল, তার মানে ভাসুর। এই রাবিয়া তার নেটওয়ার্ক, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, অর্থাৎ কাল, আজ আর কাল, এই 3টিকেই মাথায় রেখে চলতো। কাকে কখন ভাঙতে হবে, কাকে কখন জুড়তে হবে, কাকে স্ট্যান্ড বাই করতে হবে।
খুব ভালো করে জানতো। মানে ওই দুজন ওদের মধ্যেই কেউ হতে পারে যাদের সঙ্গে আমরা দেখা করেছি? নায়ক, আমরা দেখা তো অনেকের সঙ্গে করেছি, কিন্তু কিছু লোককে এখন কাছ থেকে জানার দরকার রয়েছে। মানুষের চেহারাটাই তার মনের আয়না, কিন্তু তার রহস্য মনের গোডাউনে লুকোনো থাকে। রাবিয়া তার স্বামীদের উপর খুব শীঘ্রই বিরক্ত হয়ে পড়ত। প্রথম দুটো বিয়েও মাত্র কয়েক মাস টিকেছিল, আর দেখে শুনে এটাই মনে হচ্ছিল যে ইমরানের সঙ্গে তৃতীয় বিয়ে তরিও টালমাটাল ছিল। কিন্তু এখন ইমরানই এই পৃথিবীতে নেই, আর এই বিষয়ে সম্পূর্ণ সম্ভাবনা ছিল যে রাবিয়াই ইমরানকে খুন করিয়েছে। এই খুনে আরো দুজন লোক যুক্ত ছিল। তারা কারা ছিল সেটা তখনই জানা যাবে যখন রাবিয়াকে গ্রেফতার করা সম্ভব হবে। আর রাবিয়াকে গ্রেফতার করা হলো, খুব শীঘ্রই হলো। স্যার, রাবিয়ার ফোন অন হয়ে গেছে। লোকেশন রিং হয়ে যাচ্ছে কিন্তু কেউ ধরছে না, কিন্তু রাফ লোকেশন পাচ্ছি। কোথায়? ধারাভি। ওখানকারই কোনো বস্তিতে আছে, কিন্তু পিন পয়েন্ট লোকেশন পাচ্ছি না। আর ধারাভির বস্তি মানে আপনি বুঝতেই পারছেন, একটা চক্রব্যূহ। ওর মা বাবাকে নিয়ে এসো। স্যার, রাবিয়ার কি কোনো খবর পেলেন স্যার? নূরবাবু উনি আমাদের সঙ্গে কথা বলতে চান না, হয়তো আপনার কথা শুনবেও। নূর সাহেব, আমার মনে হচ্ছে যে আমরা রাবিয়াকে নাগালের মধ্যে পেয়ে গেছি। ইমরানের লাশে শনাক্ত হয়ে গেছে, আর এটাও আমরা ওকে খুঁজে বেড়াচ্ছি। না স্যার, আমার রাবিয়া কখনো এরকম করবে না। এটা তো তখন জানতে পারবো যখন ওর সঙ্গে আমাদের দেখা হবে। ও আমাদের ফোন তুলছে না, হয়তো আপনার ফোন তুলবে। ফোন করুন ওকে। আপনি ওর সঙ্গে এমন ব্যবহার করবেন যে আপনি কিছুই জানেন না। আপনি কিচ্ছু জানেন না, এটাও জানেন না যে ইমরান মারা গেছে। রাবিয়া হয়তো এরকমই প্ল্যান করেছে যে কেউ যেন লাশে শনাক্ত না করতে পারে। তো ব্যাস, ও যেন এটাই জানতে পারে যে ও এই প্ল্যানে সফল হয়েছে। নায়ক, হয়তো বুঝতে পেরে গেছে, এই জন্য কারো ফোন তুলে রিস্ক নিতে চাইছে না। ইয়েস স্যার। রাবিয়া এখন কোথায় আছে স্যার? খুব কাছাকাছি আছে, আর এই দূরত্বটাও শেষ হয়ে যাবে। নায়ক, পুরো বস্তির তল্লাশি নাও। যতই লোক লাগুক আর যতই সময় লাগুক, খোঁজো রাবিয়াকে। স্যার, রাবিয়ার ফোন স্যার। স্পিকার মোডে রাখো, কথা বলুন। কেমন আছিস মা? আমি ঠিক আছি আব্বু। তুমি আর আমি কেমন আছো? আমরা ঠিক আছি। ইমরান কেমন আছে? কি হলো মা? সব ঠিক আছে তো? শরীর কেমন আছে? আমি কখন থেকে তোকে ফোন করছি, কিন্তু তোর ফোন বন্ধ ছিল। আমি তোর বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু তালা লাগানো ছিল। হ্যাঁ আব্বু, আমি আমার এক বন্ধুর বাড়িতে রয়েছি। ইমরান অনেকদিন হলো কোথাও একটা চলে গেছে। চলে গেছে মানে? ঝগড়া হয়েছে? না না আব্বু, ও কাজে গেছে। কিছুদিনের মধ্যে চলে আসবে। তোর আম্মির পারভেজকে খুব মনে পড়ছে। আমারও। আমিও খুব মনে করছি তোকে। তুই কিছুদিনের জন্য এখানে চলে আয় মা। আমি যাব আব্বু। এখন আমি রাখছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। স্যার, নাম্বারটা স্ক্যানিং শুরু করে দিয়েছি, খুব তাড়াতাড়ি। আর এনাদের বাড়ির সামনেও একটা টিম সার্ভিলেন্সের জন্য লাগিয়ে দিচ্ছি। নূর সাহেব, ফারজানা বিবি, আপনারা আপনাদের মনকে শক্ত করুন, কেননা আগামী দিনগুলো আপনাদের জন্য খুব সহজ হবে না।
সরি রাবিয়া, তোমার আম্মি আর আব্বু এই মুহূর্তে বাড়িতে নেই, অপেক্ষা করছে তোমার, কিন্তু সেটা থানায়। নিয়ে চলো একে। সাহেব চুপ! কোনো ফালতু কথা নয়, আসল ঘটনায় আসো। কেননা আমরা জানি যে তুমি তোমার শহর ইমরানকে খুন করেছো। এখন সোজা কথা এটা বলো যে তুমি এই খুনটা কেন করেছো, কি ভাবছো? এখন ভেবে আর কোনো লাভ নেই। ভাবতেই যদি হতো তাহলে খুন করার আগে ভাবতে। এখন সত্যি কথা বললেই তোমার লাভ হবে সবার, তোমার, তোমার ছেলে পারভেজের আর তোমার মা বাবার। এখানেই আছে তোমার মা বাবা, ওনারা তোমার আসল রূপ দেখে ভেঙে পড়েছে। তোমার ভুল ধারণা ছিল, তোমার ভ্রম ছিল। তোমরা ভেবেছিলে যে লাশটাকে জ্বালিয়ে দেবে আর কেউ শনাক্তও করতে পারবে না। ইমরানের লাশ নিজে শনাক্ত করতে সাহায্য করেছে। কোথায় তোমার ছেলে পারভেজ? পারভেজ পারভেজ আমার এক বন্ধুর বাড়িতে রয়েছে। আর তুমিও এতদিন ওখানে ছিলে? কেন মেরেছিলে তোমার শহর ইমরানকে? আমি ক্লান্ত হয়ে গেছিলাম। সে তো সব শহরের থেকে তোমার একই ব্যাপার ঘটেছিল, ওদের তো ক্ষমা করে দিয়েছো, কিন্তু শুধু ইমরানের সঙ্গে এটা করলে কেন? সাহেব, আমি এবার সত্যি সেটেল হতে চেয়েছিলাম। কিভাবে? ইমরানকে খুন করে? ওই ইমরান আমার টাকাটা ফেরত দিচ্ছিল না। কিসের টাকা? আরে আমার আম্মি আব্বুর টাকা। আম্মি আব্বুর টাকা? রাবিয়া, ভাবছি একটা দোকান কিনে নেব আর নিজেই বিজনেস শুরু করব। নিজে এত টাকা রোজগার করো না নিজে এত টাকা জমিয়ে ফেলেছো যে নিজের দোকানের কথা ভাবছো? এত রোজগার কোথায় এই ব্যবসায়? তুমি তো সব হিসাব ভালো করেই জানো না। সবার জন্য ঘর আর দোকান বিক্রি করে বেড়াই, আর নিজেরই কিছু নেই। কিন্তু আমি নিজেরটা নিয়ে ভাবি ইমরান। 1 নম্বরের বোকা ছিলাম যে তোমার কথা মেনে নিয়েছিলাম। কি বলেছিলে তুমি? যে জীবনটা সেট হয়ে যাবে। আমার যে জীবনটা দরকার ছিল সেটা তো এটা ছিল না, এটা তো সেই ভিখিরিদের মতো জীবন। উল্টোপাল্টা কথা বলো না রাবিয়া, তুমি ভালো করেই জানতে আমার কি অবস্থা। তাছাড়া তুমি নিজেও তো একজন এজেন্ট, তুমি তো ভালো করেই জানো আজকাল কত কমিশন পাওয়া যায়। আমাকে বিশ্বাস করো রাবিয়া, আমি যাই শুরু করব দেখবে শুধু লাভ আর লাভ। আচ্ছা ঠিক আছে, ভুলে যাও এসব কথা। এই যে পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে, ওখানে একটা ফ্ল্যাট বুক করে দিচ্ছি। 2 বছরের মধ্যেই 25% লাভ হবে। কোনো ব্যাংক এত সুদ দিতে পারে না। ফ্ল্যাটের জন্য টাকা কোথা থেকে আসবে আমাদের কাছে? নিজেদের কিছু আছে আমাদের? কাঁচকলা। কোনো ব্যাংক লোন দেবে না। আরে তোমার আব্বু তো দিতে পারে, 10 লাখ আছে তো ওনার কাছে, আর ওটা ব্যাংকে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ওনাকে বলো যে আমরা ফ্ল্যাট কেনার জন্য টাকা নিচ্ছি, আর 2 বছরের মধ্যে ওনাকে সুদ সমেত ফেরত দেবো। এছাড়াও আমাদের হাতে অনেক টাকা আসবে, তাই দিয়ে আমাদের নিজেদের ব্যবসা শুরু করব। সব ঠিক হয়ে যাবে। রাবিয়া, তোমার আব্বু তার একমাত্র মেয়ের জন্য এটা তো করতে পারে। প্ল্যানটা খারাপ ছিল না সাহেব, আমিও কাজ করছিলাম, সবকিছু ঠিক হতে পারত, কিন্তু এই ইমরান সবটা শেষ করে দিল। ভুল, তুমি সব শেষ করে দিয়েছো তোমার শহর ইমরানকে খুন করে। ও তো আমার বিশ্বাস ভেঙে দিয়েছিল সাহেব। তার কি? আমি তো ভালোভাবেই আব্বুর থেকে টাকা চেয়ে এনেছিলাম। ও একটা টাকাও আমাকে ফেরত দেয়নি। ও তো শুরু থেকেই মিথ্যে কথা বলছিল, শুরু থেকেই। তুমি সব সময় মিথ্যে কথা বলেছো ইমরান। আরে বাবা, মিথ্যে কথা বলে আমার কি হবে? ওই টাকাটা আমি বিল্ডারকে দিয়েছি, বিল্ডার আমাকে ঠকালো, ফ্ল্যাটের কাজ বন্ধ করে দিল, তাতে আমার কি দোষ? তাহলে দোষটা কার ইমরান? আমার আব্বুর, যিনি সারা জীবন কষ্ট করে ওই টাকাটা জমিয়েছিলেন। কার জন্য জমিয়েছিলেন? আমার জন্য, আমাকে দেবার জন্য। ওই টাকাটা আমার ইমরান। আরে ওই টাকাটা তোমার যখন আমিও তো তোমার। সোহার আমি, সোহার তোমার। আরে ওই টাকাটা তো আমারও ছিল। আরে অন্যদের মতো আমিও ওর পেছনে পড়ে আছি, ঘরে চুপচাপ বসে নেই, আমি ওর পেছনে ছুটছি, বুঝেছো? একটা কথা কান খুলে শুনে রাখো ইমরান, তুমি কি করো, কোথায় যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু আমার টাকাটা চাই, তাও সুদ সমেত। বুঝতে পেরেছো? পুরো 10 লাখ টাকা সুদ সমেত। যদি না পাই না, তাহলে তোমার রক্ষে নেই ইমরান। কি রক্ষে নেই? হ্যাঁ, হুমকি দিচ্ছিস আমাকে? হুমকি দিচ্ছিস? ছাড়ো আমাকে। জানি না কার মুখ দেখেছিলাম যখন তোমার সঙ্গে আমার নিকাহ হয়েছিল। এই কথাটা আমার বলা উচিত ছিল। আমার পরিবার বলে বলে হাঁপিয়ে গেছিল, করিস না করিস না করিস না, কিন্তু আমি তাও তোকে নিকাহ করেছি। এটা আমার মাথায় কেন এলো না যে তুই আমার ভাইয়ের হতে পারিস, কিন্তু আমার কি করে হবি? তুই শুধু একজনেরই হতে পারিস, টাকার, শুধু টাকার।
ওই সবার জন্য তুই ডাইনি যারা তোর জালে ফাঁসে। মায়াজাল, মায়াজাল। পারছিলাম না সাহেব, আর পারছিলাম না আমি। যেমন আগের 2 শহর ফয়জাল আর হায়দারকে তালাক দিয়েছিলে, একেও তালাক দিয়ে দিতে। ফজল আর হায়দার আমাকে ঠকায়নি সাহেব, কিন্তু ইমরান বারবার মিথ্যে কথা বলেছে আমায়। আমি তো পরে জানতে পারি সাহেব যে কোনো বিল্লার টিল্লার টাকা নিয়ে পালায়নি, ওটা ইমরানই অন্য একটা প্রপার্টিতে ব্যবহার করেছিল, তাও শুধু নিজের নামে, না আমার নামে না আমার আব্বুর নামে। আর তার উপর টাকাটাও ফেরত দিচ্ছিল না। ওকে খুন করে টাকা ফেরত পেয়েছো? আমার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছিল সাহেব। আমার টাকা নিয়ে যদি কেউ বেইমানি করে আমি সহ্য করতে পারি না। কিন্তু এটা তুমি ভাবলে কি করে যে তুমি খুন করে লাশটাকে জ্বালাবে আর কেউ জানতেও পারবে না, আর তুমি ধরাও পড়বে না? তোমার সঙ্গে আরো 2টো লোক ছিল, ওই 2টো লোকে ইমরানের লাশকে বস্তায় ভরে তোমারই দেওর সাজিদের বাইকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানে ওই লাশটাকে নিয়ে গিয়ে জ্বালিয়ে পালিয়েছিল। তারপর সেই বাইকটাকে কাবরা গ্যারেজের বাইরে ফেলে রেখে গিয়েছিল, তাই না? রাবিয়া ওই 2টো লোক কে ছিল? স্যার 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 আমার কথাটা তো শুনুন স্যার। আমি কিচ্ছু করিনি স্যার। চল। আমার সাথে ওই ইমরানের কোনোদিনও দেখাই হয়নি স্যার। স্যার আমি ওই ইমরানকে জানতামই না স্যার। স্যার আমি রাবেয়াকে ভালোবাসতাম এবং আজও বাসি। অ্যাক্টিংটা খুব ভালো করিস, একদম সলিড। কিন্তু আমাদের এই স্টুডিওতে এসে বড় অ্যাক্টরও অ্যাক্টিং ভুলে যায়। এই ডান্ডাটা দেখছিস, যখন এটা পড়ে না তখন সবকিছু রিয়েল বেরিয়ে আসে। তখন তোর হাতটাও রিয়েল ভাঙবে আর চিৎকার। স্যার আপনি রাবেয়াকে জিজ্ঞাসা করুন স্যার। আমি কিচ্ছু করিনি স্যার। আমি কিচ্ছু করিনি স্যার। আমি কিচ্ছু করিনি। রাবিয়াই আমাদের বলেছে ওর সঙ্গে আরো 2টো লোক ছিল, তুই আর বিলাল। তুই কত টাকা পেয়েছিস? একটা মার্ডার করার জন্য তুই কত টাকা পেয়েছিস বল বল। আরে ওই কি দেখছিস বে? জায়গা নেই, ভাগ ভাগ। ওদের দুজনের মধ্যে একজন হায়দার আলী ছিল। হায়দার আলী? তার মানে তোমার দ্বিতীয় শহর? হ্যাঁ, ও তালাকটা কবুল করতে পারিনি। যখনই দেখা করত ভালোবাসার কথাই বলতো। আর আমিও একদিন বলে দিয়েছিলাম যে যদি এতটাই ভালোবাসো আমায় তাহলে প্রমাণ করো যে আমার ভালোবাসায় কত দূর যেতে পারো। ইমরানের সঙ্গে আর থাকতে পারছি না হায়দার। আমার কাছে ফিরে কেন আসছো না রাবেয়া? সবকিছু আগের মতোই রয়েছে। আমি অনেক টাকাও জমিয়ে ফেলেছি। তোমাকে সবসময় খুশি রাখবো। আমি তোমাকে সেই আগের মতোই ভালোবাসি রাবিয়া। জানি আমি, কিন্তু ইমরানকে এভাবে ছাড়তে পারবো না। কেন? আমাকে তো এমনিই ছেড়ে দিয়েছিলে তুমি। রাতের বেলা বললে যাচ্ছি, আর সকাল হতেই চলে গেলে। তুমি জানো আমি কেন ছেড়েছিলাম তোমায়। তোমার অবস্থা কি ছিল সেটাও তুমি জানো। ইমরানেরও সেই একই অবস্থা, কিন্তু তফাৎ এটাই যে ওই জানোয়ারটা আমার টাকা হজম করে ফেলেছে। আমার টাকা যেটা আমার আব্বু আমাকে দিয়েছিল। তোমার কি মনে হয় ও নিজে থেকে তোমার টাকাগুলো ফেরত দেবে? কখনো না। তাহলে ব্যাস বেরিয়ে এসো ওই বাড়ি থেকে, আর নিজের আসল বাড়িতে এসো, আমার কাছে, আমাদের পারভেজকে নিয়ে। তুমি সত্যিই আমাকে আর পারভেজকে তোমার বাড়ি নিয়ে যেতে চাও? আমি তোমাকে এতটা ভালোবাসি যে তোমার জন্য নিজের প্রাণটাও দিতে পারি। আমি তোমার নয়, ইমরানের প্রাণ চাই। পারবে? প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম স্যার। ওকে নিজের কাছে ফিরে পেতে আমি সবকিছু করতে তৈরি ছিলাম স্যার। ব্যবহার করছিল তোকে,
মুরগি হয়েছিস তুই, আর তুই ভেবেছিলি যে এটা ভালোবাসা। সেই রাতে আমি হায়দারকে আগে থেকেই ডেকে এনেছিলাম। পারভেজ কোথায়? ও আমিনা ছেলের সঙ্গে খেলতে গেছে ওদের বাড়িতে। তো ডাকো ওকে, আজকে কোথাও বাইরে খেতে যাব আমরা। কি ব্যাপার, আজ রাতে বাইরে খাবার খাওয়ার কথা বলছো? সাজিদ আছে না, ওর বাইকটা নিয়ে এসেছি 1 সপ্তাহের জন্য। পরের সপ্তাহে অনেক কাজ আছে আমার। বাইকটা যখন আছে ভাবলাম বাইরে কোথাও খেয়ে আসি। যাও রেডি হয়ে নাও। আরে আরে যাও না, রেডি হয়ে নাও। আর পারভেজকে ডাকো, আমরা বেরোবো। আরে এটা কি হচ্ছে? কে বে তুই? আদাব, আমার নাম হায়দার আলী। হায়দার আলী? তোর আগেকার? হে, আমার পিছনে পিছনে এটা রাবিয়া, তুই এতটা নিচে নেমে গেছিস, আমি ভাবতেই পারিনি। এবার তুমি নিচে নামবে ইমরান, আর এতটাই নিচে নামবে যে আর কখনো উঠতেই পারবে না। আমার একটা বন্ধু আছে বিলাল, আমি ওকে ফোন করছি। বিশ্বাসযোগ্য তো? হ্যাঁ, আমি ওকে কথা দিয়েছি 20,000 টাকা দেবো, নিজের মুখ বন্ধ রাখবে আর এই লাশটাকে গায়েব করতে আমাকে সাহায্য করবে ও। একে পুড়িয়ে ফেলতে হবে, যেন কিছুই না বেঁচে থাকে যার থেকে লাশটা চেনা যায়। আমাদের মধ্যে কেউ যেন না ধরা পড়ে, ঠিক আছে? তোমরা সবাই ধরা পড়ে গেছো রাবিয়া, তুমি, হায়দার, বিলাল। এখন তোমরা সবাই সরকারি মহলে বসে মুক্তির অপেক্ষা করতে থেকো। আরে এটা ভেবো না তোমরা ছাড়া পেয়ে যাবে, তোমাদের উপর দয়া করবে, এটা কখনোই ভেবো না। তুই কি ভেবেছিলি এইসব করলে রাবিয়া তোর কাছে আবার ফিরে আসবে সারা জীবনের জন্য? হায়দার, তুই ওকে ছাড়াই ভালো ছিলি। পাঁচ বছরের পারভেজ এখন তার দাদু দিদার সঙ্গে থাকে। রাবিয়া, হায়দার আর বিলালকে আইপিসি 302 ধারা অনুযায়ী মার্ডারের জন্য, 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য আর 34 নম্বর ধারা অনুযায়ী কমন ইন্টেনশনের জন্য গ্রেফতার করা হয়েছে। তিনজনই এখন আইনি হেফাজতে আছে। রাবিয়া ফয়সালের সঙ্গে অখুশি ছিল, হায়দারের সঙ্গে অখুশি ছিল, আর ইমরানের সঙ্গে তো শুধু অখুশিই নয়, বরং ভীষণ রেগেও ছিল। রাবিয়া যখন ফয়সালকে ছেড়ে চলে যায় তখন সে অপমানটা গিলে নিয়েছিল, আর তারপর আরো একবার তাকে ঢোক গিলতে হয় যখন তার দাদা রাবিয়াকে বিয়ে করেছিল। ইমরান তার প্রথম দুজন স্ত্রীকে ছেড়ে দিয়েছিল আর তাদের জায়গা রাবিয়া নিয়ে নেয়। ফয়সাল, ফৌজিয়া, মুমতাজ সবাই রাবিয়ার উপর অখুশি ছিল, কিন্তু তারা নিজের নিজের জীবনে ফিরে যায়। কিন্তু হায়দার আলী, রাবিয়া দ্বিতীয় স্বামী, দুর্বল হয়ে পড়ে।
তাকে রাবিয়া ছেড়ে চলে যাওয়ার পরেও সে রাবিয়ার জন্য কষ্ট পেতে থাকে আর ঠিক এবং ভুলের সীমানা পার করে ইমরানকে খুনের প্ল্যানে যুক্ত হয়ে যায় রাবিয়ার মন আবারও জয় করার চেষ্টায়। কিন্তু এই দুঃখজনক কাহিনীর কোনো চরিত্রের মধ্যে কি আসল ভালোবাসা ছিল, নাকি সেটা একটা স্বার্থপর চাহিদা ছিল যা কিনা এই মায়াজালটা বুনছিল আর সবাইকে ফাঁসাচ্ছিল? যে কোনো সম্পর্কে বাস্তব কতটা থাকে আর চোখের ভুল কতটা থাকে, কার পাল্লা কতটা ভারী হয়, যেটা আছে সেটার নাকি যেটা নেই সেটার? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন আমাদের সবার মধ্যেই মহান সাজার ইচ্ছে থাকে, কিন্তু তার থেকেও আগে দরকার ভালো মানুষ হওয়া। সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।